স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না বলছে বিএনপি। ভারতীয় আগ্রাসন ঠেকানোর ঘোষণা সাবেক সামরিক কর্মকর্তাদের দিলেন ঐক্যের ডাক। এবং খুনিদের পুনর্বাসনের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিত বলে মনে করেন খন্দকার মোশাররফ হোসেন। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। ভারতের নীল নকশা বাস্তবায়নে একটি মহল মাঠে নেমেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। স্বাধীনতার পরে যে সরকার আসলো, সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুলন্টিত করতে শুরু করলো। স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। সংস্কারের উচ্ছেদে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। দ্বিতীয় হচ্ছে নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের দিকে হাঁটছে তখন বাংলাদেশ নিয়ে ভারত বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে। জাতীয় ঐক্যের নামে অনেকের সূচনা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভায় এ দাবি করেন তিনি। জিএম কাদের বলেন, 50% মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রেখে অনৈক্যের সূচনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য করার অর্থই অর্ধেক মানুষকে বাদ দেয়া। ঢালাওভাবে কিছু না করে আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার কথা বলেন জিএম কাদের। ভারতীয় আগ্রাসনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে। উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যে কোনো লোক দাঁড়াবে, যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে, কোনো বাধাপ্রাপ্তি থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। একই সাথে নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তে সমতা ভিত্তিক নীতির কথা বলেন তারা। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথা জানান সশস্ত্র বাহিনীর এসব কর্মকর্তা। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না, এমন স্লোগানে মুখরিত পুরো এলাকা।
এটি রাজনৈতিক কোনো সমাবেশ নয়, ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে আয়োজিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এমন কর্মসূচি। শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে থেকে এমন মিছিল বের করেন তারা। মিছিলে অংশ নেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। জাহাঙ্গীর গেট ঘুরে আবার রাওয়া ক্লাবে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয়। আমরা এত দুর্বল না, ওরা যেটা মনে করতেছে এত সহজ না। এই দেশের উপরে কোনো আগ্রাসী ভূমিকা যদি কোনো দেশ আসে, সেটা যে দেশই হোক, আমরা কোনোভাবেই সেটা মেনে নেব না। নোংরা উদ্দেশ্য ইন্ডিয়ার, এটা আমরা খর্ব করে দিব। আমরা দেশ স্বাধীন করছি ও ইন্ডিয়ার গোলামির জন্য না। ভারতকে কোনো অবস্থাতে কোনো ছাড় দেওয়া হবে না। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। বলেন, দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলার সমান। আর আসমালাম তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। খুনিদের পুনর্বাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জানান, প্রয়োজনে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতেও প্রস্তুত রয়েছে ছাত্র জনতা। সকালে চট্টগ্রামের পিটিআই মিলনায়তনে ওই বিভাগের 105 শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়কালে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সার্জিস আলম ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা সবচেয়ে বড় দায়বদ্ধতা, মানে বিবেকবোধের জায়গা, যে এই খুনিদের বিচার নিশ্চিত করা, এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা। এবং সেটি করার জন্য আমরা যেমন এই 5ই অগাস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনও প্রস্তুত আছি। দ্রব্যমূল্যের এই বাজারে বিনা খরচে অসহায় মানুষজন পাচ্ছেন একবেলা খাবার। সপ্তাহে একদিন 2 থেকে 250 জনকে আপ্যায়ন করছে লালমনিরহাটের একটি রেস্টুরেন্ট, নাম মুক্তিযোদ্ধা হোটেল। চেয়ারে বসে আরাম করে খাচ্ছেন একদল মানুষ, তাদের মেহমানদারিতে ব্যস্ত কর্মচারীরা। এমন দৃশ্য প্রতি বৃহস্পতিবার চোখে পড়ে লালমনিরহাটের স্টেশনের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা হোটেলে। প্রত্যেক বৃহস্পতিবারে খাই আসি, মাছ খোয়ায়, গোস্ত খোয়ায়, ডিম খোয়ায়, মেলা দিন দিয়ে খাই। ভোগ নেক্সে 80 দিচ্ছে। এ হোটেলের মালিক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মুন্সি। 1980 সালে ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষকে খাওয়ানো শুরু করেন তিনি। 2013 সালে তার মৃত্যুর পর তার সন্তানেরা তা অব্যাহত রাখেন। ইনশাআল্লাহ মহাজন কয় যে ফকিরে খোয়ালে আল্লাহ দেবে। বৃহস্পতিবার এলেই হোটেলের সামনে ভিড় জমান অসহায় ভিক্ষুক, প্রতিবন্ধী, ভবঘুরে ও পথচারীরা। করোনার সময় পরিসর বাড়ায় মুক্তিযোদ্ধা হোটেল। এতে 160 জন 200 জন হয়। এদেরকে খাওয়াই, গরিব মানুষ খাইতে আমারও ভালো লাগে। যারা অসহায় মানুষ সারাদিন পরে এক পেট করে খাক, যতটুকুই খাক, খাই একটা হাসি দিয়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে। মুক্তিযোদ্ধা হোটেলের এই মানবিক উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে এক নারীসহ 2 জন নিহত হয়েছেন। তারা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে রাজিউদ্দিন
রাজুর অপর সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব ছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। এরই জেরে শনিবার অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক মানিক মিয়া ও কল্পনা বেগম নিহত হন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৬২ ভরি বা ১.৫ কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে ঢাকার মিরপুরে নাট্য অভিনেত্রী অনামিকা জুথি ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল নামের দুই যাত্রীকে আটক করে উদ্ধার করা হয় স্বর্ণালংকার। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার আয়োজনে আর.এন. রোডের নতুন বাজার সংলগ্ন পৌরসভা মার্কেট প্রাঙ্গণে 2 দিন ব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার এই মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া স্টল মালিকদের সনদ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার সিনিয়র সহসভাপতি সিরাজ খান মিন্টু। মেলা পরিদর্শন শেষে প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান বলেন, এম লাইটিং ইঞ্জিনিয়ারিং পণ্য মেলা প্রমাণ করে যে যশোর উদ্ভাবন ও গুণমানের কেন্দ্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। মেলায় মোট 50টি স্টল স্থান পায়। বেবি ডায়পার সহ আন্তর্জাতিক মানসম্পন্ন 4টি পণ্য বাজারে এনেছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এসব পণ্যের মোড়ক উন্মোচন করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর AQM মহিউদ্দিন। অনুষ্ঠানে ভোক্তাদের জীবন মান উন্নয়নে বিশ্বমানের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন কোম্পানির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে আরও 63 জন ফিলিস্তিনি। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার নুসেরাতের একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত 20 জন প্রাণ হারায়। গাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের চারপাশে আলাদা হামলায় কমপক্ষে 29 জন নিহত হয় বলে নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। তবে হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো বা সেখানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে 44,612 জনের। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না বলছে বিএনপি। ভারতীয় আগ্রাসন ঠেকানোর ঘোষণা সাবেক সামরিক কর্মকর্তাদের, দিলেন ঐক্যের ডাক। এবং খুনিদের পুনর্বাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।